বাবা মার কথা সবসময় মনে আসতো, বাচ্চাদের কথা মনে আসতো, বউয়ের কথা মনে আসতো, কিন্তু কিছু করার ছিল না। ভেবেই নিয়েছিলাম যে তারা ধরেই নেবে যে আমি নাই, আমি হয়তো আর কোনোদিন আমার পরিবারের চেহারা দেখব না। হঠাৎ করে যদি আমি জিজ্ঞেস করে বলতাম যে এখন 10:45 বাজে, তো তারা খুব ঘাবড়ায় যেত যে আমি টাইম কি করে বলছি। তখন অনেক সময় রুমে এসে আমাকে এক সাইড করে পুরো রুমটা সার্চ করতো যে এর কাছে ঘড়ি আছে কিনা। তখন আমাকে আবার ইন্টারোগেশনে নিয়ে যে জিজ্ঞেস করা হতো যে আপনি সময় কি করে বলছেন, আপনাকে কে বলে দিচ্ছে। প্রিয় দর্শক, আজ আমাদের সামনে আছেন, তিনি হলেন এবিএন এর ব্যবস্থাপনা পরিচালক, বিএনপি নেতা এবং সেনা পরিবারের সদস্য সৈয়দ সাদাত আহমেদ। বলতেই হয় উনি একজন ভাগ্যবান মানুষ। যারা গুম হয়েছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম ফেরত এসেছিলেন তিনি। আজকে তার সেই 130 দিনের যে গল্প, সেই গল্প তার মুখ থেকেই শুনব। চলুন আজকে আমরা শুনে আসি সেই ভয়ঙ্কর দিনগুলোর গল্প। সৈয়দ সাদাত আহমেদ, আপনি কেমন আছেন? ভালো আছে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আমার কাছে, মানে আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য বা এখানে আসার জন্য। আমরা আজকে আপনি যে গুম হয়েছিলেন, 130 দিন আপনি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ছিলেন, সেই গল্পটাই শুরু করব। শুরুতেই আপনার কাছে আমি জানতে চাবো যে আপনাকে কিভাবে নিয়েছিল। প্রথমত আমার আসলে ব্যাপারটা তো হঠাৎ করেই ঘটা। আমি আমার ছোট ছেলেকে নিয়ে উত্তরা থেকে ধানমন্ডির পথে ছিলাম। আপনার ওকে আবাহনী মাঠে খেলা ছিল, ওকে খেলায় নামায় দিয়ে আমি আমার অফিসে যেতাম, অফিস শেষ করে আবার ফেরত নিয়ে আসতাম। তো র্যাডিসন হোটেলটা যখন ক্রস করি, র্যাডিসনের নিচে ওখানে একটা ফ্লাইওভারের নিচে দিয়ে একটা কার্ভ রোড আছে, বেন্ড রোড আছে, আপনি দেখবেন ওই রাস্তাটা ঘুরে সেনানিবাসের ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে। তো ঠিক ওই শর্ট অফ ওই বেন্ড রোডটাতে, যখন ওই কার্ভ রোডটাতে ঢুকি, ঢুকার সাথে সাথে 3টা মাইক্রোবাস 3 দিক দিয়ে গাড়িটাকে চাপিয়ে দেয়। আমি গাড়িটাকে স্লো করলাম, স্লো করার সাথে সাথে 3 মাইক্রোবাস থেকে লোকজন নেমে আসলো। কিছু মানুষের হাতে অস্ত্র ছিল, মুখে মাস্ক পরা ছিল। তারা যদিও বাচ্চাকে দেখে তারা অস্ত্রটা ট্রিগার করে নাই বা পয়েন্ট করেনি বা হাতে রেখেছিল বোঝানোর জন্য। মানে এটা তখন কি আপনার বাচ্চা আপনার সাথেই ছিল? জি, আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার বাচ্চা আমার পাশে ছিল, আর ওর সাথে ওর একটা ব্যাগ ক্যারি করার জন্য একটা ছেলে ছিল। বাচ্চার বয়স কত তখন? ও তখন আপনার 12 বছর বা 13 বছর হবে। কবের ঘটনা ছিল? 16-17 দিকে এই ঘটনা, ঠিক আপনার কুরবানি ঈদের আগে। তারপরে কি হলো? তারপরে আমার পাশে যিনি আসলেন উনি, আমি গ্লাস নামে জিজ্ঞেস করলাম যে এনি প্রবলেম, কোনো অসুবিধা? তো সে তার আইডি কার্ড দেখালো, দেখানোর পরে বললো যে স্যার আপনাকে আমাদের সাথে আসতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমার বাচ্চাকে বাসায় দিয়ে দেন, আমি আপনাদের সাথে আসছি। তখন তারা ইনশিওর করলো যে আপনার বাচ্চাকে কিছু হবে না, আমরা বাসায় পৌঁছে দেবো, আপনি আমাদের সাথে আসেন। তখন আমি গাড়ি থেকে নেমে আসলাম। আচ্ছা, এরপরে কি হলো? নেমে আসার পরে আমার একটা মাইক্রোবাসে নিয়ে গেল। মাইক্রোবাসে বসার সাথে সাথে যখন দরজাটা বন্ধ হলো, দরজা বন্ধ হওয়ার সাথে সাথে পিছের সিটে কেউ বসেছিল, সে আমার চোখটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে সামনের সিট থেকে একজন বললো যে হাত দুইটা সিটের উপরে রাখেন। তো সিটের উপরে রাখার সাথে সাথে হাত দুইটা হ্যান্ডকাফ করে ফেলল। তো তখন আমি বুঝলাম যে জিনিসটা অনেক গভীরে যাবে। তো তখন এখন আর বলার আমার কিছু ছিল না, আমি অপেক্ষায় ছিলাম যে ঠিক আছে দেখি এখন এর পরে কি। শুধু একটা কথাই বলেছি যে আমার বাচ্চাটা যেন বাসায় যায়। আচ্ছা, আপনাকে যে টার্গেট করা হলো, আপনাকে তুলে নেওয়া হলো, এর পেছনের কি কারণ ছিল? আপনি কি বুঝতে পেরেছেন কখনো? আমাদের চেয়ারপারসনের বেশ কাছের একজন মানুষ ছিলাম, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আমার যোগাযোগ ছিল। তো হয়তো এইটা কেন্দ্র করে তারা স্বাভাবিকভাবেই আমার কাছ থেকে হয়তো কোনো কারণে কোনো তথ্য নেওয়ার জন্য বা কোনো বিষয় জানার জন্য হয়তো আমাকে টার্গেট করতেই পারে। আর এটার পাশাপাশি আমি বলতে পারবো না যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। এই যে চোখ বেঁধে আপনাকে নেওয়া হলো, কোথায় নেওয়া হলো, এটা কি আপনি অনুধাবন করতে পারছিলেন? তারা আসলে চোখ বেঁধে আমাকে যথেষ্ট মানে আধা ঘন্টা 45 মিনিটের মতো গাড়িতে অনেক জায়গায় ঘুরে আছে, তাতে আমি যেন রাস্তার হয়তো মাপ না বুঝতে পারি। তো
তো আনুমানিকভাবে আমি ওইভাবেই ঠিক বলতে পারবো না যে কোথায় নেওয়া হয়েছে, বাট কিছু দূর প্লেন রাস্তা ছিল, কিছু কিছু দূর ভাঙা রাস্তা ছিল। সবকিছু মিলায় যখন থেমেছি, থামার পরে গাড়ি থেকে নামায় আমাকে প্রথমেই 2-3 পা হাঁটানোর পরে বোঝা গেল যে কিছু সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে এখন আমি যদি এখন গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে যদি আরো অনেকগুলা ধাপ নিচে নামি, নিশ্চয়ই আমি মাটির একটু নিচের দিকেই যাচ্ছি। আচ্ছা, ওখানে নেওয়ার পর কি আপনার চোখ খুলে দিয়েছিল বা হাত খুলে দিয়েছিল? আমাকে রুমে নেওয়ার পরে হ্যান্ডকাপটা খুলে দেয়, চোখটা খুলে দেয়। খোলার পরে 2-3 জন মানুষকে দেখলাম সামনে, কিন্তু তারা সবাই মাস্ক পরা, ক্যাপ পরা, মানে সিভিল ড্রেসে, বাট পুরোপুরি কাভার। তা কাকেও কিছু বোঝা যাচ্ছে না। শুধু বললো যে আপনি আপনার কাপড় বদলায় ফেলেন, আপনার একটা লুঙ্গি দেওয়া আছে, একটা গেঞ্জি দেওয়া আছে, আপনি আপনার কাপড়টা পাল্টায় আপনার এখন যেই কাপড় পরুন, আপনার পরনে যেটা আছে এটা ফোল্ড করে দরজার নিচে দিয়ে এই সাইডে দিয়ে দিই। তো ওটা তাদের বলা মতো ওইভাবে করতে হয়েছে। তো করার পরে তারপর কোনো সারা শব্দ ছিল না। আর হঠাৎ করে কোনো সময় নাই, কোনো দিন নাই, রাত নাই, কিন্তু আপনি এখন বদ্ধ ঘরে, যখন আপনার কোনো আলো নাই, আপনি দিন কি রাত কিছু বুঝতে পারছেন না। বাট যেহেতু আমাকে যেহেতু ঠিক দুপুরের আগে আগে উঠায়ছে, তো আমি আনুমানিক করে নিচ্ছি যে এখন সন্ধ্যা সময় হচ্ছে বা রাতের সময় হচ্ছে। তো ঠিক হয়তো মনে করেন 3টা 4টা আমার ধারণা অনুযায়ী, কেন যখন আমার একদম ঘুম এসে যাচ্ছে, হঠাৎ করে উঠাই নিয়ে চলে গেল একটা রুমে, নিয়ে যে প্রশ্ন শুরু হলো যে আপনি এখন এটা বলেন ওটা বলেন। নির্যাতনের পরিপ্রেক্ষিতে এমন যে মানে এটা আমি এখন হয়তো আপনার সামনে সুস্থ অবস্থায় বসে খুব ইজিলি বলছি, বাট এটাই বলতে পারবো যে তখন হয়তো আমার গলার আওয়াজও বের হয় নাই, যেই মানে এফেক্টে বা যেই প্রেশারে নির্যাতনটা হয়েছে, হয়তো আমি গলার আওয়াজটাও হারিয়ে ফেলেছিলাম তখন। অ্যান্ড এমনও সময় আছে যখন হয়তো আমি ওইটার পরে হয়তো রুমে আমার চোখ খুলেছে, মাঝখানে কয়টা দিন গেছে এটা আমি বলতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা যেই কথাগুলো সাদাত ভাইয়ের মুখ থেকে এতক্ষণ শুনছেন, আপনাদের কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, হয়তো আপনারা নিজেদেরকে ঠিক রাখতে পারতেন কিনা আমার জানা নেই। আমরা আরো গল্প শুনবো। সাদাত ভাই, আপনাকে তো ওখানে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, দীর্ঘ সময় আপনি ছিলেন। রাত কখন হয়, সন্ধ্যা কখন হয়, দিন কখন হয়, বিকেল কখন হয়, এগুলো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন ওই সময়গুলোতে ওরা কি ধরনের খাবার দাবার আপনাকে প্রোভাইড করতো? আপনার প্রশ্ন দুইটার উত্তর দিব আমি। একটা হচ্ছে যে সময়সূচিটা যদি আপনি বেঁধে দিতে চান, আমাদের কাছে কোনো ঘড়ি ছিল না, কোনো আমরা আজান শুনতে পারতাম না বা কিছু হতো না। আমাদের মানে আমার রুমটা প্রথমে যেটা রুমটা ছিল, যেটা প্রায় একটু বেশ বড় সাইজেই ছিল, কিন্তু বেশ পুরনো ঘর ছিল। ঘরের সাইজটা তখন হয়তো ছিল আপনার 12 ফিট বাই 16 ফিট। কিন্তু পরে ওটার পরে ওখান থেকে সরিয়ে নিয়ে আরেকটা ঘরে দেওয়া হয়েছে। সেই ঘরটার সাইজটা হয়তো ছিল আপনার 8 ফিট বাই 10 ফিট এরকম। তো আর আমাদের বলতে গেলে আমাকে বাথরুমে নেওয়া হতো 5 বার। তা আমি ধারণা করেই নিতাম ওই 5 বার নেওয়া হতো অজু করার জন্য, 5 ওয়াক্ত, যেহেতু আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তো তারা জিজ্ঞেসই করে নিয়েছিল যে আপনি কি নামাজ পড়েন কি না, তো আমি বলেছি জি। তো তখন তারা ঠিক ওই 5 ওয়াক্তে অজুর সময় নিয়ে যেত, বলেই দিত যে আপনার বাথরুম যা করার ওই সময়টায় করে নেবেন। তো বাথরুমে যখন নিয়ে যেত তখন আবার স্বাভাবিক চোখ বেঁধেই নিয়ে যেত। আর মানে ওই ওই অবস্থানে দিন রাত কিছুই বোঝা যেত না, যেহেতু আমাদের ওখানে কোনো আলো বাতাসের কোনো ইয়ে ছিল না। কিন্তু যেহেতু আমি আমার ব্যবসায়িক জীবনে আমি এভিয়েশন সাইডে কাজ করেছি, আমি এয়ারলাইন কার্গো এগুলোর রিলেটেড কাজের সাথে জড়িত ছিলাম। তো আমার আবার একটু কয়েকটা জিনিস মুখস্থ হয়ে গেছিলো, যেটা হচ্ছে যে প্লেনের জেট ইঞ্জিনের আওয়াজ, তারপর আপনার টাইমিংগুলা, যে কোন প্লেন কোন জেট ইঞ্জিন কীরকম সময়ে আসে।
তো এই সময় যখন আমি মাঝে মধ্যে কিছু প্লেনের জেট ইঞ্জিনের আওয়াজ পেতাম, তো স্বাভাবিক আমার রুমের সামনে দিয়ে একটা গ্রিল ছিল, গ্রিলের দরজা, ওটার উপরে আবার একটা কাঠের দরজা। তো কাঠের দরজাটা সারাদিন খোলা থাকতো, সন্ধ্যার পরে বুঝতাম ওটা বন্ধ করে দিত। তো যখন খোলা থাকতো দেখতাম কিছুক্ষণ পর পর একজন না একজন গার্ড ডিউটি করছে। তো হঠাৎ করে যদি আমি জিজ্ঞেস করে বলতাম যে এখন 9:45 বাজে, তো তারা খুব ঘাবড়ায় যেত যে আমি টাইম কি করে বলছি। তখন অনেক সময় রুমে এসে আমাকে এক সাইড করে পুরো রুমটা সার্চ করতো যে এর কাছে ঘড়ি আছে কিনা। তখন আমাকে আবার ইন্টারোগেশনে নিয়ে যে জিজ্ঞেস করা হতো যে আপনি সময় কি করে বলছেন, আপনাকে কে বলে দিচ্ছে বা আপনি কিভাবে জানছেন। তো তাদেরকে আমার এক্সপ্লেন করতে হয়েছে যে আমি যে 11টা বছর এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে ব্যবসা করি, আমার একটা টাইম সূচি মুখস্থ হয়ে এসছে, আর কোন জেট ইঞ্জিনের আওয়াজ কীরকম এটা আমি জানি। তো তখন বাংলাদেশে এমিরেটসের বোয়িং 777-এর জেট ইঞ্জিন ওই টাইমটায় ল্যান্ড করতো আর টেক অফ করতো। তা আমি ওই আওয়াজটা পেতাম। তো ওই আওয়াজটা পেয়ে আমি কিন্তু টাইম সূচিটা নির্ধারিত করতাম যে এখন এতটা বাজে। তো জাস্ট ভেরিফাই করার জন্য আমি গার্ডটাকে জিজ্ঞেস করতাম। তো গার্ডটার অনেক সময় এক্সপ্রেশন, মানে যেহেতু এতটুকু বোঝা যেত, কিন্তু একটা মানুষ যখন হাসে বা কাঁদে চোখের কিছু তো আপনি বুঝেন। তো ওই অতটুকু এক্সপ্রেশন দিয়ে বুঝতাম যে সে নিজেও অবাক হচ্ছে। তো আমার কাছে ওটাই যথেষ্ট ছিল যে ঠিক আছে, একটা মানুষ আমার সাথে কমিউনিকেট অ্যাটলিস্ট করেছে, হ্যাঁ না না বলুক, বাট সে ধারণা করেছে যে হ্যাঁ রেসপন্স করেছে, বুঝেছে। আর খানা দানার ব্যাপারটা যেটা বলছেন, আমি বলবো খানা দানা খুব ভালোই দিয়েছে। সাধারণত মানে আমি যেহেতু সেনাবাহিনী পরিবারের সদস্য, সেনাবাহিনীতে যেই খানা দানা মানে আমরা ক্যাম্পেও খেয়েছি, আব্বারা একসময় ক্যাম্পে ছিল, ক্যাম্প টু ক্যাম্প পোস্টিং হয়েছে, আমার ওই খানা দানা আমার এখনও মনে আছে। তো প্লেটে যখন খানা আসতো, ভাত তরকারি সবজি, একদিন মাছ একদিন মাংস, এটা এটা আমার মুখস্থ আছে। তো ওই খানাটা যখন আসতো আমি তখন বুঝতাম যে এটা খানাটা আর খানাটা ভালোই ছিল। ইভেন জিজ্ঞেস করতো যে আপনার কোনো অসুখ বিসুখ আছে কি না, কোনো মেডিসিন নেন কি না। তো এটা প্রথমের দিকেই জিজ্ঞেস করেছিল। তো জিজ্ঞেস করার পরে তারা মানে চোখ বাঁধা অবস্থায় ব্লাড নিয়েছে হয়তো টেস্টের জন্য বা কিছু ইনজেকশন দিয়েছে, কিসের জন্য জিজ্ঞেস করলে কোনো উত্তর দিত না। আর তারপরে মনে করেন কিছু ট্যাবলেট এনে দিত, কী ট্যাবলেট জিজ্ঞেস করলে কোনো কাভারও দেখাতো না, কিছু না, বলতো যেটা আপনি খেয়ে নেন। তো এখন আমার যেরকম আমার ক্লোরোস্ট্রলের ইস্যু আছে, আমার আল্লাহর রহমতে প্রেশারের কোনো ইস্যু ছিল না তখন, এখন জানি না, বলতে পারবো না। বাট তারা যেগুলো ওষুধ দিত খেয়ে নিতাম চিন্তা করে যে যেহেতু আমি এমনি একটা প্যাটার্নে ছিলাম, এখন একদম ওষুধ ছাড়া তো জানি না কেন। এমনি আমাদের ওখানে মনে করেন কারোই ঘুম আসছে না, তো যখন ঘুম আসছে না, যতক্ষণে ঘুম আসে ঘুমায় যাই, আবার উঠি। তো তারা তাদের নিয়ম মতো ওষুধ দিয়ে যেত হাতে করে, তো হাতে করে নিয়ে খেয়ে নিতে হতো। এরপরে হলো যে আপনাকে দীর্ঘ সময় আপনার রাখলো, এর মধ্যে কি আপনার পরিবারের কথা, আপনার মা, আপনার ছেলে, আপনার স্ত্রী, এদের কথা আপনার নিশ্চয়ই মনে হয়েছে, তখন কেমন লাগতো? সত্যি কথা, যখন প্রথম দিন যখন মাইক্রোবাসে উঠেছিলাম, আমি দরজা বন্ধ হওয়ার সময় মানে গাড়ির দিকে তাকাইছিলাম। তো তখন ভেবেছিলাম যে ছেলেকে ওটাই বোধহয় লাস্ট দেখছি। বাবা মার কথা সবসময় মনে আসতো, আমার বাকি বাচ্চাদের কথা মনে আসতো, বউয়ের কথা মনে আসতো, কিন্তু কিছু করার ছিল না। তখন ভেবেই নিয়েছিলাম যে তারা ধরেই নেবে যে আমি নাই। আর প্রথম এক সপ্তাহ পরে ভেতর থেকে একটা জিদ কাজ করে বা একটা অনুভূতি চলে আসে যে এরপরে আর কি, কেন আমার পরিবার ধরেই নিয়েছে আমি নাই, আমি হয়তো আর কোনোদিন আমার পরিবারের চেহারা দেখব না। আর তাদের যেগুলো প্রশ্ন ছিল, তারা অনেকভাবেই জানতে চেষ্টা করেছে রাজনৈতিক বিষয়ে, আমাদের চেয়ারপারসনের বিষয়ে, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের বিষয়। তো আমার কথা হলো, প্রথমত আমি কিছু জানি না। হ্যাঁ, আমি তাদের সদস্য, আমি তাদের ঘনিষ্ঠ, তাদের কাছের মানুষ, কিন্তু তাই বলে যে আমাকে উঠায় নিয়ে
তারা নির্যাতিত করবে, আমি সব বলে দিব, এটা বলার কোনো যুক্তি থাকে না আমার। কেন, আমি একটা আদর্শ নিয়ে বড় হয়েছি, একটা আদর্শ ফলো করি, একটা দল করি, আমি একটা কমিটমেন্ট, একটা ওথ নিয়ে দলে জয়েন করেছি। তো আমি আমার সেনা পরিবারের ব্যাপারে আপনার কাছে কি জানতে চেয়েছিল? সাধারণত তারা জানতে চেয়েছিল যেটা, যে আমাদের চেয়ারপারসন বা অ্যাক্টিং চেয়ার, তাদের কাদের সাথে সম্পর্ক, আন্তর্জাতিক বিষয়ে তারা কাদের সাথে যোগাযোগ করে, কাদের সাথে তাদের লিঙ্ক আপ, হেল্প কী। তা আমি বলেছি আমার তো এইসব জানার বিষয় না, আর আমি তো এইসব জানার কথা না। অ্যান্ড তারপর আমাকে তারা একটা কাগজও দিয়েছিল 13 পেজের, যে এই কাগজে আপনি যদি না বলতে চান আপনি লিখে দেন, লিখে দিলে আমরা এটা মেনে নিব। তো আমি কাগজ আর পেন্সিল একটা রুমে দিয়েছিল। তো আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে প্রথমত জিনিসটা হচ্ছে যে আমাকে যেহেতু যেখানে নিয়ে গেছে, আমি আশাও করছি না যে আমার পরিবার জানে যে আমি বেঁচে আছি, আমি আশাও করছি না আমার পরিবারকে কোনোদিন দেখব। আর সত্যি কথা আপনাকে একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম, যে মনের ভিতর থেকে একটা জিদ বা একটা ভয় বলে জিনিসটা চলে যায়। কেন, আপনার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে আপনার কিন্তু ভয় আর কাজ করবে না। তখন ভেবে নিয়েছিলাম যে এটাই শেষ, তো এখানে তো আর আমার বলারও কিছু নাই। তো আমাকে পেজ দিয়েছিল, আমি তখন সেনাবাহিনী নিয়ে একটা রচনা লিখেছিলাম, যে সেনাবাহিনীর আসল কর্তব্য কী, দেশের প্রতি দায়িত্ব কী, আর আমি সেনাবাহিনীর সন্তান সদস্য হয়ে আমার কর্তব্য কী। অ্যান্ড আমি এর বাইরে এমন কিছু করব না যেটা দেশের কোনো ক্ষতি হবে, আর আমাদের দল আমাদের দেশের বিরুদ্ধে যে এমন কিছু করছে না যেটা আমাদের দেশের কোনোভাবে কোনো ক্ষতি হচ্ছে। তো এটা পড়ার পরে তারা জিনিসটা সন্তুষ্ট হয় নাই, তারা এটা নিয়ে খুব রাগ করেছিল যে আপনাকে তো এইসব লিখতে বলি নাই, আপনাকে লিখতে বলেছিলাম যে ওনাদের কোথায় কি আছে, কোথায় কি কানেকশন, কাদের সাথে কানেকশন, আপনি কি কি উইটনেস করেছেন। তো আমি বলেছি আমি কিছুই উইটনেস করি নাই। তো এটার পরে স্বাভাবিক তারা উত্তেজিত হয়ে, মানে হয় না তখন, আপনাকে নির্যাতন করেছে, জি তখন, টর্চার করেছে। হ্যাঁ, আমি কিছু ছবি দেখেছি, যে জি ছবিতে আপনার বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক ব্রুজই আপনি দেখবেন আল্লাহর রহমতে রিকভার করেছে। মানে নিক্যাপ বলেন, হাতে বলেন, এগুলা আল্লাহর অশেষ রহমত যে রিকভার করেছি। প্রিয় দর্শক, এই যে আয়না ঘরে যারা গিয়েছেন তাদের প্রতিটি মানুষের গল্প এক একজনের এক এক রকমের। ঠিক সাদাত ভাইয়ের আয়নাঘরের গল্প একরকম। তিনি একটি রাজনৈতিক দলের মতাদর্শ বিলং করেন, এবং আয়নাঘরে তাকে সেই দলের সম্পর্কে, দলের যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য নিতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক সততা বলতে একটি কথা আছে। সৈয়দ সাদাত আহমেদ তার সেই সততা এই কঠিন জায়গায় ধরে রেখেছেন। তিনি কোনো তথ্যই তাদেরকে দেননি। চাই আরো শুনি সামনে কি গল্প আছে। সাদ ভাই, আপনি তো প্রথম ব্যক্তি যিনি এই গুম থেকে ফিরে এসেছেন। আমি আমি সঠিক বলতে পারবো না আমি প্রথম কি না, বাট আমি প্রথম কয়েকজনের মধ্যে বোধহয় একজন। হ্যাঁ, আপনি যে ফিরে আসলেন, জি। কিভাবে ফিরে আসলেন, বা কিভাবে ওরা আপনাকে রেখে গেল? আমি আপনাকে একটু আগে যে বললাম যে আমার প্রথম 1 মাসটা ইন্টারোগেশন বা শারীরিক নির্যাতন, এটার পরে তারা আর আমাকে তেমন একটা বদার করে নাই। তো যখন বদার করতো না, তখন আমার একটা ডাউট হচ্ছিল যে কি ব্যাপার, কি বিষয়। তো তখন হয় না, তখন দিনগুলা খুব স্লো হয়ে গেছিল, খুব মানে মানসিক চাপ বিল্ড করছিল মানসিকভাবে। এটা তখন ভাবলাম যে এটা বোধহয় আরেক রকম কোনো টর্চার, যেটা আপনাকে মানসিকভাবে মানে নির্যাতিত করে হয়তো আপনাকে হয়তো মেন্টালি বা একটা পাগলের অবস্থানে নিয়ে যাবে, বা এইভাবে প্রেশারাইজ করে মানসিকভাবে হয়তো কিছু বের করে আনবে। তো তখন নিজে আহ, আমি আবারও বলছি, যেহেতু আল্লাহর রহমতে নামাজ পড়ি, তখন নিজেকে করলাম যে থাক, নামাজ নিয়ে পড়ে থাকি, নামাজ পড়ি। তারপর মনে করেন এই যে বাথরুমে আসা যাওয়ার সময় গার্ডদের সাথে কথা বলতাম, তারা তেমন একটা কোনো উত্তর দিত না, তাও কথা বলতাম।
যে নিজে একটু বলতে পারছি, হাসাতে চেষ্টা করতাম মানে নিজে হাসার জন্য, কিন্তু তাদের কোনো রেসপন্স হতো না। আমাদের যেরকম বাথরুমে গেলে বাথরুমের দরজায় একটা হোল থাকতো, তো আপনি বাথরুম করার সময় একজন চোখ দিয়ে দাঁড়ায় থাকতো। হ্যাঁ, আপনার পছন্দ হলে আপনি বাথরুম করবেন, পছন্দ না হলে করবেন না। তা আপনি কি আপনি বাথরুম চেপে রাখবেন নাকি? তা আমাদের কিছু করার ছিল না। মানুষ দেখলে দেখুক, না দেখলে দেখুক, ক্যামেরা লাগিয়ে রাখলে রাখুক, রুমে রুমে বলেন, বাথরুমে বলেন, সিসি ক্যামেরা ছিল, আমাদের করতে হয়েছে, কিছু করার নেই। ইভেন কি আমাদেরকে যখন গোসল করতে দিত, 3 দিন পরে আপনাকে একটা সাবান দিত। সাবানটা এখন এই একটাই বার, ওখানে হয়তো যতজন মানুষ আছে বোঝা যাচ্ছে যে সবাইকেই ভাগ করে দেওয়া হয়। দেখা যেত সাবানের বার কামড় দিয়ে ভেঙে লুঙ্গির সাথে প্যাঁচায় রেখে দিতাম অল্প, যে পরের দিন যেন আমি সাবানটা পাই। আমাকে 3 দিন পরে দিলেও মাঝখানে 2 দিন যেন আমি সাবানটা পাই। তো এইগুলা করে আর কি নিজের সময়টা কাটানো, তারপর সময় বোঝার চেষ্টা করা, রুমে কোথাও একটা দাগ দেওয়া যে মানে কয়টা দিন যাচ্ছে, বাট আপনি বাথরুম থেকে যতক্ষণে ঘুরে আসছেন ততক্ষণে দাগটা মুছে যাচ্ছে, বুঝতে পারছেন যে রুমটা অলরেডি একবার চেক হয়ে গেছে। তো এরকম চলতে চলতে হঠাৎ করে একদিন এসে আমাকে বলা হলো যে আমার কাপড় নিয়ে আসছে, যেটা পরে আমি বের হয়েছিলাম। তো কাপড় নিয়ে আসার সাথে সাথে তখন আমি বুঝলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এসে বলল যে আপনি কাপড় চেঞ্জ করে নেন, আর আপনার গেঞ্জি আর লুঙ্গিটা ওই আপনার এই রুমের এই সাইডে রেখে দেন। যে কাপড়টা দেওয়া হয়েছিল জি। সেটা কি নতুন কাপড় ছিল? না, এটা মানে কারো না কারো হয়তো ইউজ করে, বাট ধোয়া, মানে ধোয়াই দেওয়া ছিল, এমন না যে ইয়ে। আর এটা এমন না যে একটা কাপড়ই ছিলাম, ওটাকে ওরা পাল্টায় দিত। ওরা আবার আরেক সেট ধোয়া কাপড় এনে দিত, বলতো যে আপনি পাল্টায় ওটা দিয়ে দিন। আচ্ছা, এই আপনি যে ভিতরে যতদিন ছিলেন, জি মানে রুমের মধ্যে, জি। ততদিন কি আপনার চোখ খোলা ছিল? রুমের ভিতরে চোখ খোলা থাকতো। রুম থেকে বের হলে আপনাকে রুম থেকে বের করার আগে একজন গার্ড ঢুকতো, চোখটা বেঁধে দিত। আর যদি ওরা প্যাটার্ন বুঝতো যে আমি ওদের সাথে কমপ্লাই করছি, আমি ওরকম হিংস্রভাবে ইয়ে না, তাহলে ওরা হাত হ্যান্ডকাফ করতো না। আর যদি দেখতো যে না একটু ইয়ে, তখন ওরা হ্যান্ডকাফ করতো। আমাকে যখন কাপড় দিল, কাপড় দেওয়ার পরে বললো যে আপনি চেঞ্জ করে আপনার লুঙ্গি গেঞ্জিটা ওই পাশে রেখে দেন। তখন নিয়ে চেঞ্জ করে বসেছিলাম, ওরা ঢুকলো, হ্যান্ডকাফ করলো, চোখ বাঁধলো, বেঁধে বললো যে চলেন, আপনার রিলিজ হয়ে গেছে। তো রিলিজ হয়ে গেছে বলতে কি বুঝাচ্ছে এটা কেউ বলে না। তো আমি গার্ডকে জিজ্ঞেস করলাম যে রিলিজ মানে? তো বলছে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এখন ক্লিয়ার বলতে তখন আমি হেসে বললাম যে কোন দিকে ক্লিয়ার করলেন? হ্যাঁ, মানে আমি অবভিয়াসলি কথা বের করার জন্য কথাটা বলা আর কি। মাইক্রোবাসে উঠালো, অনেকজনকে স্যালুট দিচ্ছে, বুঝতে পারছি। তো উঠালো, আবার মাইক্রোবাস অনেক দূর চললো, তারপর আবার একটা ঘরে আনলো। তো তখন মাইক্রোবাসে উঠানোর পরে একটা ভয় থাকে যে আমরা যেটা শুনে এসেছি রাজনীতি করার সময়, যে সাধারণত আপনাকে একটা স্পটে নিয়ে হঠাৎ করে ছেড়ে দিবে, বলবে চলে যাও পিছে, হয়তো দেখা যাবে ফায়ারিং স্কোয়াড বা ওই যে ইয়েতে ক্রস ফায়ারে ফেলে দিবে। তো ধরে নিলাম যে হয়তো এমন কিছু একটা ঘটতে যাচ্ছে। তো তখন আল্লাহর নাম নিয়ে মানে কবুল করে নিলাম যে আল্লাহ, এটাই হয়তো শেষ, এটাই হয়তো আমার, মাফ করে দিও আমাকে বাকি জীবনে। আর বাপ মায়েদের সবাইকে মানে দেখে রেখো। তো হঠাৎ একটা রুমে ঢুকালো, এসি রুমে ঢুকায় বলল যে আপনি একটু বসেন, একটা বেঞ্চে বসালো। তো বসে আছি, তো বুঝলাম দুইজন অফিসার কথা বলছে। তো কথা আবার সামনে থেকে বলতে যে সরে যে তারপর এক অফিসারকে হ্যান্ড ওভার করে চলে গেল। তো যিনি যখন একটা টিম চলে যাওয়ার পরে সাথে সাথে আরেকজন বললো এই স্যারের হ্যান্ডকাফ খুলো। তো খোলার পরে হঠাৎ করে আপনি যখন অনেক আলো দেখবেন চোখে লাগে, কিছুক্ষণ পরে চোখে খোলার পরে তখন দেখলাম যে সামনে সব বেশিরভাগ পুলিশের মানুষজন, ডিবির এডিসি বলছি, আপনি কেমন আছেন? তো উনি আমাকে দেখে, ওনার নিজেরই বোধহয় হয়তো আমাকে দেখে কষ্ট লেগেছে, তখন আমার নিজের টোটাল বডি ওয়েট 44 কেজি হয়ে গেছিলো। তো উনি দেখে বলল যে ওনাকে একটু পানি দাও, একটু খানার অ্যারেঞ্জ করো, ওনাকে ভাত টাত খেতে দাও, উনি রেস্ট করুক, তারপর কথা বলি।
তো আমাকে বললো যে আপনি একটু প্লিজ যান, যে ফ্রেশ হন, রিল্যাক্স করেন, আপনার আর কিছু হবে না, আপনি রিল্যাক্স করেন, আপনি ইয়ে করেন। তো এরকম করে আমি ডিবির কার্যালয়তেই ভিতরে বোধহয় 28 দিনের মতো ছিলাম। ডিবিরও বেশ কিছু কোয়েশ্চেনিং হয়েছে, আপনি চেয়ারপারসনের সাথে বিদেশ গেছেন, আপনি ওনাদের সাথে। তা আমি বলছি যে আমি যেহেতু এয়ারলাইন জড়িত ব্যবসা করি, কার্গো জড়িত ব্যবসা করি, আমার এমবাসিতে আসা যাওয়াটা স্বাভাবিক, আমাকে আমার ব্যবসা ধরে রাখতে হবে। আর চেয়ারপারসনের সাথে আসা যাওয়া হচ্ছে এটা ওনাদের আস্থা আমার উপরে, যে আমাকে ওনারা কাছে থাকার সুযোগ দিয়েছে, আমাকে বিশ্বাস রেখেছে, আমি তাদের কাজ করতে পেরেছি। এটা আমার একটা মানে আমি বলবো যে আল্লাহর মতো একদিক দিয়ে ব্লেসিং, যে ওনারা আমার উপরে আস্থা রেখে ওনাদের কাছে থাকার সুযোগ করে দিয়েছে। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যে যখন যেরকমভাবে সুযোগ পাবো, আমরা স্বাভাবিক আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, তাদের কাছে থাকার চেষ্টা করি, তাদের কথা শোনার চেষ্টা করি, তাদের দিক নির্দেশনা ফলো করি। এটা কে না চায়? তো এখন জিনিসটা হলো যে তারপরে যখন ওনারা ডিসাইড করলো আমাকে প্রডিউস করবে, আমি ওনাদের অফিসে বসে একদিন স্ক্রলে দেখছি, তারাই বলছে যে আপনি আজকে স্ক্রলে আপনার নাম দেখবেন। তো স্ক্রলে দেখছি ওখানে দেখাচ্ছে আমাকে রামপুরা ব্রিজের ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমি হেসে ওনাদের বললাম যে ভাই এখানে বসায় রেখে, তো বললো যে ভাই আপনাকে তো আমরা অ্যাটলিস্ট ইয়েতে তো এনেছি। ওই দিন আমি একটা মানে দীর্ঘশ্বাস, মানে শান্তি পেলাম যে আমি এখন আবিষ্কার হয়েছি। কেন তার আগ পর্যন্ত যদি আমি চলে যেতাম, আমাকে আর কেউ পেতো না। আমাদেরকে ডিবির লকআপে রাখে নেই, এডিসির এক্সটেনশন রুমের মধ্যে রাখা হয়েছিল, তাতে কারো নজরে যেন না পড়ি। ওখানে আরেকজন ইনমেট ছিল, সেও দেখতাম অনেক সময় বলতো ভাই শুধু আমাদেরকে আবিষ্কার করে দিক, শুধু আবিষ্কার করে দিক। তাই আমি বলতাম যে ভাই আপনি এত বেশি কেন ইয়ে করছেন? তো বলতো যে না না না, যদি আবিষ্কার না করে তাহলে আমরা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারি, আমাদের আর খোঁজ থাকবে না। তো আমি তখন তাকে বললাম যে ভাই যেই দিন উঠাই নিয়েছে ধরেন ওই দিন থেকেই আপনি নাই, এখন বাকিটুকু আল্লাহর হাতে, আল্লাহ যদি সামনে নিয়ে আসে তার মানে আপনার বাকি জীবন আছে। তো যেই দিন স্ক্রল দিল, তার পরের দিন কোর্টে হাজির করলো, তখন আমি আমার পরিবারকে কোর্টে প্রথমবারের মতো দেখলাম। তো ততদিনে প্রায় আপনার 5.5 মাস 6 মাস পার হয়ে গেছে। কেমন লাগছিল পরিবারের মানুষদের দেখে? দেখে তো ভালোই লেগেছে, এটা স্বাভাবিক, বাট আশা করিনি আর কি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গ করব এবার। সেটা হলো যে আপনি বিএনপির রাজনীতি করছেন, ভবিষ্যতে নির্বাচন করারও চিন্তা ভাবনা ইনশাল্লাহ আপনার আছে। তো আপনার এই রাজনীতি নিয়ে কথা বলতে চাই যে আপনার সাংগঠনিক কর্মতৎপরতা এখন কেমন চলছে? সত্যি কথা বলতে গেলে যে ওখান থেকে যে আমি বের হয়েছি, বের হওয়ার পরে যে খুব ফ্রি আছি এমন না। আমাকে যথেষ্ট রাজনৈতিক মামলার মধ্যে হয়রানি করা হচ্ছে। সপ্তাহে দেখা যায় 4-5 দিন হাজিরা দিতে হচ্ছে। তার উপরে আপনি যেখানেই যান, আপনি বাসা থেকে বের হলে আপনি বুঝতে পারছেন যে আপনার বাসার ডান দিকে বাম দিকে কিছু মানুষ আপনাকে ফলো করছে, যেটা আমরা সরকারি ভাষায় বলি কি রাজনৈতিক ভাষায় বলি, আমরা টিকটিকি বলি। তো আমরা বুঝতেই পারি যে কে ডানে, কে বামে, কে সামনে, কে পিছে, সবাই কেউ না কেউ আপনাকে নজরে রেখেছে। 5 আগস্টের পরে সমস্যাগুলো ওইভাবে না থাকলেও এটা সমাধান হতে সময় লাগবে, কিন্তু স্বাভাবিকভাবে জিনিসটা অনেক হালকা হয়ে এসছে। আর আরেকটা হলো যে যথেষ্ট চাপ দেওয়া হয়েছিল তাতে যেন দেশ ছেড়ে চলে যাই বা রাজনীতি না করি। তো আমরা হচ্ছি এই দেশেরই সন্তান, আমরা সেনাবাহিনীর সন্তান, তো আমরা দেশ ছেড়ে যাওয়ার তো কোনো মানে নেই। আর যেই পর্যায়ে পার হয়ে এসছি, এটার পরে তো আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নিশ্চয়ই আগামীতে মনোনয়ন চাইবেন? অবশ্যই চাবো ইনশাল্লাহ। কোন জায়গা থেকে আপনি নির্বাচন করবেন? আমি আমার দেশের বাড়ি পটিয়া, চট্টগ্রাম। তো আমার ইচ্ছা থাকবে, আল্লাহর কাছে দোয়া থাকবে, দলের কাছে, আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমাকে আমার দেশ থেকে, চট্টগ্রাম পটিয়া থেকেই আমাকে মনোনয়ন দেওয়া হোক। ইনশাল্লাহ যদি পাই, আমি ইনশাল্লাহ
সবার ব্লেসিংয়ে, আপনাদের ব্লেসিংয়ে, দোয়ায় ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসার আশাবাদী আমি। সবশেষ প্রশ্ন, জি। সেটা হলো যে বাংলাদেশকে বিশ্বের দরবারে কোথায় দেখতে চান, একদম ছোট করে বলুন। একসময় আমরা খুব ভালোভাবে পরিচিত ছিলাম, বাংলাদেশ মানে ফ্লাডযুক্ত দেশ। আমি কয়েকদিন আগে দেশের বাইরে থেকে এসেছি, তো যখন শুনেছে বাংলাদেশ, দ্য ইমিগ্রেশন অফিসার অন্য দেশের, সে খুব হাসি দিয়ে আমাকে বলছে রেভলিউশনারি কান্ট্রি। তো আমার শুনে খুব ভাল লেগেছে যে তারা আমাকে গর্বর সাথে দেখেছে যে এরা হচ্ছে বীর সৈনিক। তো বাংলাদেশকে আমি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক দুনিয়াতে ওই বীরের মতোই দেখতে চাই। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে বলি, রাষ্ট্রীয় মদদে আয়নাঘরের মতো এমন বন্দিশালায় আর যেন কাউকে যেতে না হয়। সাদাত আহমেদ, আপনিও এই ট্রমা থেকে দ্রুতই বেরিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।